বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক। রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়ে দিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখার পর বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে সড়ক থেকে কলেজ এলাকায় ফিরতে শুরু করে শিক্ষার্থীরা। এরপর জানাবো, জনতার মতামতেই তৈরি হবে জামাতের নির্বাচনী ইশতেহার, বললেন ডাক্তার শফিকুর রহমান। আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আজ এই তথ্য নিশ্চিত করেন। জামাতের আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, আপনার একটি সুন্দর পরামর্শে বদলে যাবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, তাই নিজের সমস্যাগুলো আমাদেরকে জানান। এদিকে জামাত কর্মী শান্তকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বললেন জামাত ইসলামের নেতা অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী শান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ এক বিবৃতিতে তিনি এসব তথ্য জানান। এবারে জানাবো, তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন বললেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে এসে বিএনপির হাল ধরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারেক রহমানকে দেশে আসতেই হবে, তা না হলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ৩১ দফার ইশতেহার দিয়েছি সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই তারেক রহমানকে খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আসার ব্যাপারে তিনি কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মতো একটি হাসপাতালে বোমাবর্ষণ করেছে সেনা সরকার। আজ এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু মানুষ, এমনটাই জানিয়েছে ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মী। চলতি মাসেই দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগ থেকেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে সেনা সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক। রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়ে দিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় আড়াই ঘন্টা অবরোধে রাখার পর বৃহস্পতিবার 11 ডিসেম্বর দুপুর 1:15টার দিকে সড়ক থেকে ফিরে যায় শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার তেজগাঁও কলেজে ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলেও ওই এলাকা এবং আশপাশে তীব্র যানজট দেখা দেয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেছেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনায় প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যুর ঘটনায় হোস্টেল সুপার
লোপার বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত চলমান রয়েছে। যে বা যারাই জড়িত থাকুক না কেন আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এখনও। সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা যথাযথ আইন প্রয়োগ করে তারপর যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানিয়েছে। জনতার মতামতেই তৈরি হবে জামাতের নির্বাচনী ইশতেহার বললেন ড. শফিকুর রহমান। আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহারে তৈরিতে অনলাইনে জনমত নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির আমির ড. শফিকুর রহমান আজ ৯ ডিসেম্বর এই তথ্য জানিয়েছেন। জামাতের আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে যেতে পারে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে বাংলাদেশের নির্বাচনী ইশতেহার। জনতার ইশতেহার শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে সব মতামত সংগ্রহ করা হবে। এর আগে মঙ্গলবার ৯ ডিসেম্বর রাতে এক নির্বাচনী প্রচারণায় জামাতের আমির বলেছেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামাত ইসলাম। বিদ্যমান বৈষম্য অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামাত ইসলাম। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া দেশের মানুষের মধ্যে আর শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এদিন ড. শফিকুর রহমান আরও বলেছেন, আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবে, কিন্তু আমরা ক্ষমতায় গেলে ৩ সত্যে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তির নিশ্চয়তা পাচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে চলেছে। অবস্থায় আমরা বাংলাদেশটাকে যে সাজাবো সে ব্যাপারে আমাদেরকে চারদিক থেকে একটি বিশেষ রাজনৈতিক দল অর্থাৎ তিনি বিএনপির কথাই মিন করেছেন। বিএনপি আমাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার পরপরই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরও বেশি শক্ত অবস্থানে যেতে হবে। তা না হলে দেশে অনেক সমস্যা তৈরি হতে পারে এবং এসব সমস্যা থেকেই মূলত আগামীতে দেশের অভ্যন্তরে আরও বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বাংলাদেশ জামাত ইসলাম এসব বিষয় নিয়ে খুবই দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করে চলেছে। তারা মনে করে এবারের নির্বাচনের মাধ্যমে মানুষ বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে। ইতিহাস সৃষ্টির মধ্য দিয়ে তারা দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায় এবং সেভাবেই তারা কাজ করছে। জামাতকর্মী শান্তকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজশাহীর কাশিয়ানীডাঙ্গার কালীগঞ্জ এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী শান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ এক বিবৃতিতেই দাবি জানিয়েছেন তিনি। অধ্যাপক ড. মুজিবুর রহমান বলেছেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের আমরা শতভাগ বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি, কারণ যারা আমাদের নেতৃত্ববৃন্দকে হত্যা করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। যারাই বাংলাদেশে মানুষ হত্যা করছে কিংবা পৃথিবীর যেখানে মানুষ হত্যা করছে তারা কোনো ভালো মানুষ হতে পারে না। জামাত ইসলামের কর্মী শান্ত জেনেও তারপর তার উপর এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না। বিষয়টি আমরা জানার পর থেকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা মূলত এসব ঘটনা ঘটাচ্ছে এবং তারা চায় আগামীতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি নির্বাচনের আগে তৈরি করতে। কিন্তু আমাদের নেতৃত্ববৃন্দদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাবেন না এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য গিয়েই মূলত এই ধরনের সমস্যা দেশে সৃষ্টি হয়েছে। তাই সবাইকে আবারও অনুরোধ করব, আপনারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাবেন না। আপনারা দলীয় নেতৃত্ববৃন্দর নির্দেশনা মান্য করে তারপর সবকিছু সঠিকভাবে চালিয়ে যান এবং যাতে করে দেশের অভ্যন্তরে সবকিছু ঠিক থাকে বলে মন্তব্য করেছেন তিনি। তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন তাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন, কারণ তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাকে অবশ্যই দেশে ফেরত আসতে হবে। তিনি দেশে ফিরে এসে তারপর কাজ করবেন, কারণ তারেক রহমানের উপর অনেক দায়িত্ব রয়েছে। সেসব দায়িত্ব তিনি পালন করার জন্য তাকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। এ অবস্থায় আবার দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি হতে না পারে সেই ব্যাপারটিও সরকার দেখছে। আর তারেক রহমান কেন দেশে ফিরে আসছে না সেই ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করলে বিএনপির মহাসচিব বলেন, আসলে তিনি কবে দেশে ফেরত আসবেন সেই ব্যাপারটি নিয়ে আমরাও আসলে তেমন কিছু বলতে পারছি না, কারণ তারেক রহমান দেশে যে ফেরত আসবেন সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই সারা দেশে কথা হলেও কিন্তু এখনো তিনি ফেরত আসতে পারেননি। তারেক রহমানের এই ব্যাপারটি খুবই রহস্য সৃষ্টি করেছেন। তারেক রহমান কেন দেশে ফিরে আসছেন না সেই ব্যাপারটি জানার জন্য তারেক রহমানকে বিবিসি বাংলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি দেশে ফেরত আসবেন কবে? তবে এই ব্যাপারটিতে তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন, আমি খুব শীঘ্রই দেশে ফিরব, তবে কবে ফিরবেন সেটি তিনি বলেননি। আর বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারেক রহমান এখন আসবে তখন আসবে, কিন্তু প্রকৃতপক্ষে তারেক রহমান এখনো দেশে ফেরত আসতে পারেননি। সেটি তারই ব্যর্থতা, কারণ তিনি একটি রাজনৈতিক দলের প্রধান নেতা হওয়ার পরও তিনি দেশে ফেরত আসতে পারছেন না। সেই ব্যাপারটি তার জন্য দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি যদি দেশে ফেরত না আসতে পারেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এত বড় একটি নির্বাচনে তার দলের হাল ধরবে কে সে বিষয়টি তিনি এখনো জানাতে পারেননি। তাই বলা যায় বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন চরম বিপাকে পড়েছে। মূলত তারা এখনো বলতে পারছে না আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাগ্য কিভাবে নির্ধারিত হবে।